আসসালামু আলাইকুম দর্শক। খুবই দুঃখিত আমাদের ১ম লাইভটি কেটে গিয়েছিল। আপনাদের আবার আমন্ত্রণ জানাই এবং আমাদেরকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, জি। আসসালামু আলাইকুম। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। যেহেতু একটু ওয়ালাইকুম টেকনিক্যাল আসসালাম। ইস্যু, ওয়াইফাই জনিত সমস্যার কারণে লাইনটা বারবার কেটে গিয়েছিল। আমাদের লাইভটা একটু পোস্টপোন হয়েছিল কিছু সময়ের জন্য। এজন্য সবার কাছে ক্ষমা প্রার্থী এবং সম্মানিত অতিথি ফারহানা আফরিন, আপনার কাছেও আপু ক্ষমা প্রার্থী। ইটস ওকে। আমার আমাকে শুনতে পাচ্ছেন কিনা লাউড অ্যান্ড ক্লিয়ার একটু বলবেন প্লিজ? আ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি এখন। অনেক ধন্যবাদ। দর্শক, কারিগরি সমস্যার কারণে আমরা একটু পিছিয়ে পড়েছি লাইভে। তো আমরা আবার শুরু করছি। আপু, আপনার আফরিন ফুডস্পেয়ার আমরা জানি আপনার উদ্যোগের নাম, আপনার পেজের নাম। তো আপনি যদি আবার একটু জি। আমাদের সঙ্গে কষ্ট করে আপনার সেই যাত্রার শুরুটা বলেন, যে সুন্দর শুরুটা আপনি আমাদেরকে বলেছিলেন। আচ্ছা, আপনার কোয়েশ্চেনটি ছিল যে হচ্ছে আ আমার আসলে ফুড নিয়ে কাজ করার আগ্রহ বা ফুড নিয়ে জি, যে উদ্যোক্তা হব, এরকম হচ্ছে এটা কি? জি, তো জার্নিটা আসলে পরিকল্পিত না আমার। আমি নিজেও একজন ফুডি মানুষ, খেতে ভালোবাসি। আর ছোট থেকে সবসময় দেখে আসছি বাবা খেতে খুব ভালোবাসতেন। বাজার ব্যাগ বাজার করে আনতেন আর আম্মা সারাদিন রান্না করতেন। তো আমার হচ্ছে যেহেতু আমার মা একজন গুণী রাঁধুনি, উনাকে সবসময় দেখেছি বিভিন্ন জিনিস বিভিন্ন আ আছে না যে একটা চিরাচরিত যেই একটা আ রান্না বা যেটা হচ্ছে প্রসেস সেটাকে একটু চেঞ্জ করে একটু ফিউশন যেটাকে আমরা ফিউশন বলি, করে রান্না করতে। তো এই জিনিসগুলো আম্মাকে দেখে আরকি রান্নার আগ্রহটা আমার মধ্যে এসেছে। আর ফুড নিয়ে কাজ করা শুরু করেছি এটা পরিকল্পিত ছিল না। যখন কোভিড আসে, কোভিডের সময় আসলে বাসায় সবাই তো ঘরবন্দি হয়ে গিয়েছিলাম। তো ওই সময়ে আরকি আমার আ একটা আ রান্না করতে আমিও ভালোবাসি। তো রান্না করে কোনো কিছু সুন্দর করে প্লেটিং করে পিকচার উঠিয়ে আপলোড দিতাম। শুধু বন্ধুদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে। তো বন্ধুরা এটা খুব দেখে সুন্দর একটা সবসময় বলত বিষয়। যে, "তোমার রান্না তো অনেক ভালো। তুমি কেন এটার অর্ডার নিচ্ছ না?" তো সবার উৎসাহ আ সবার হচ্ছে থেকেই আমি সেলটা শুরু করি। আর যখন দেখলাম খুব ভালো ফিডব্যাক পাচ্ছি আপনি তখন আমার সবার মনে হয়েছে যে না আমি সুন্দর আসলে খাবার নিয়ে কিছু একটা করতে পারি। আপনি সবার সুন্দর অনুপ্রেরণায় এগিয়েছেন এবং আমি বলব যে আপনার এই যাত্রার পেছনে আপনার মায়ের ভূমিকা অনবদ্য। কারণ আপনি আপনার মাকে খুব জি, সুন্দর জি, রান্নাগুলো করতে দেখেছেন। যেখান থেকে আপনিও অনুপ্রাণিত জি, হয়েছেন। তো এখানে আরেকটি বিষয় জি, জি, আমি যেটা সে সময়েও জানতে চাইছিলাম যে, আরেকজন আমাদের এখানে উদ্যোক্তা এসেছিলেন তানিয়া জামান। তিনি ডেজার্ট কুইন চ্যাম্পিয়ন। তো সেখানে আপনিও জি, জি। অংশগ্রহণ করেছেন এবং আপনিও একজন প্রতিযোগী চ্যাম্পিয়ন। তো ওখানে যাওয়ার যাত্রাটা বা ওখানে কেন যেতে ইচ্ছে হলো? গিয়ে আপনার বেনিফিট টা কি? বা আপনি ওখান থেকে কতটা কি শিখতে পেরেছেন? কতটা আপনাকে অনুপ্রেরণা আচ্ছা। দিয়েছে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান? এটা একটু জানতে চাই। জি, ধন্যবাদ আপু। আসলে ওইখানে যাওয়া আমরা যেহেতু উদ্যোক্তা, আমরা জানি যে আমরা যখন একজন উদ্যোক্তা হিসেবে একটা নির্দিষ্ট কোনো একটা জায়গায় কাজ শুরু করি, সেখানে আমাদের আ উদ্যোক্তা আরো ভাই-বোনদের সাথে পরিচিতি হয়। নিজেদের আম আ বিজনেস সম্পর্কিত কথাবার্তা হয়। তো এইসব জিনিস থেকে আরকি অনেকের সাথে আমাদের পরিচিতি হয়। সেই জায়গা থেকে আমাদের তানিয়া জামান আপুর সাথে অ্যান্ড হচ্ছে যে যিনি হচ্ছে আয়োজক ছিলেন ডেজার্ট ইভেন্ট সিজন 3 অ্যান্ড কেএমসি লাইভ কুকিং সিজন 5 এর হাসান ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, হাসান মিঠাই ঘর যেটা বিক্রমপুর। তো উনার সাথেও পরিচিতি হয়েছিল। তো উনি আমাকে নিজে থেকে জানিয়েছিলেন যে আমরা এমন একটা আয়োজন করতে যাচ্ছি, আপনি আমন্ত্রিত। তো তার মাধ্যমে আরকি আমি এটা কম্পিটিশন অ্যাটেন্ড করেছিলাম। আর কম্পিটিশন অ্যাটেন্ড করার পরে আ ভালো লেগেছে। নিজের ভেতরে যে একটা আত্মবিশ্বাস চ্যাম্পিয়ন হওয়ার পরে এই আত্মবিশ্বাসটা আরো বেড়েছে। মনে হয়েছে যে না আমি আ ভালো করতে পারবো বা আমি ভালো করেছি। আর কাজ করার উদ্দীপনা যেটা এটা আরো দ্বিগুণ পরিমাণ বেড়েছে আমার চ্যাম্পিয়ন হওয়ার পরে। অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। কারণ আপনার এই চ্যাম্পিয়নের ধন্যবাদ। যাত্রাটা বা আপনি যে চ্যাম্পিয়ন হলেন, এটা আসলে অন্য উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার। তবে এই সুন্দর প্রতিযোগিতায় গিয়ে আপনার খুব সুন্দর বা মনে রাখার মতো একটা সুন্দর স্মৃতি সম্পর্কে আমরা একটা অভিজ্ঞতা জানতে চাই যে, এমন কোনো ঘটনা ঘটেছে কি যে যেটা আপনার কাছে খুব আনন্দের?
আসলে সত্যি বলতে আমার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা জিনিসটাই আমার কাছে ভীষণ আনন্দের ছিল। কারণ হচ্ছে এখানে আরো অনেক উদ্যোক্তা আপুরা ছিল যাদের সাথে আমার মানে মনেই হয় না যে আছে না যে আমরা যখন কোথাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাই তো একটা কম্পিটিটর ভাব থাকে না একজন আরেকজনের প্রতি। এই জিনিসটা ওখানে একদমই ছিল না। মানে আমরা খুবই এনজয় করে হচ্ছে জিনিসটা কমপ্লিট করেছি। এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে যে না এখানে একটা প্রতিদ্বন্দ্বী যে একটা বিষয় এই জিনিসটা আমি ফিল করি নাই ওইখানে। এটা খুব সুন্দর একটি বিষয়। আসলে প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠানগুলো আমরা সবসময় দেখে থাকি, হয়তো জি, আমরা সেখানে অনেক প্রতিযোগীকে দেখি কিন্তু সেখানে একটা মানে কম্পিটিটর ফিল থাকে। একজন ইয়েস, আরেকজনকে ইয়েস। তুমুলভাবে প্রতিদ্বন্দ্বী ভাবে। কেউ জি, সহযাত্রী মনে করে না। তো আপনি জি, আসলে জি, সেখানে সহযাত্রী ফিলটা পেয়েছেন। এটা আসলে একটা অন্যরকম অভিজ্ঞতা যেটা হচ্ছে মানে কি বলবো যে যেটা হচ্ছে একটা অন্যরকম ভাবনার খোরাক যোগায়। তো এই যে জি। আপনি এখন পেজে কাজ করছেন, এখন হচ্ছে আপনি আ সময়টা কিভাবে মেইনটেইন করেন? মানে সবকিছু সামলে আপনার এই পেজের অর্ডার গুলো কি করে সামলান? অর্ডার গুলো সামলানো আসলে আমার নরমালি যেহেতু আমি একদম টোটাল হোমমেড ফুড নিয়ে আমি কাজ করি। তো আমার হচ্ছে অর্ডার গুলো সবসময় প্রি অর্ডার থাকে। কোনো কিছু রেডি করে রাখা বা রেডি করে রেখে সেল করা এই জিনিসটা না। আমার হচ্ছে একই ছাদের নিচে সব ধরনের খাবার পাওয়া যায় যেটাকে আমরা বলি মাল্টি কুইজিন। সেখানে ডেজার্ট থেকে শুরু করে এভরিথিং পাওয়া যায়। আ বেকারি আইটেম পাওয়া যায়। তো আমরা সবসময় প্রি অর্ডার নিয়ে থাকি। তো প্রি অর্ডার নিয়ে আমার যে সুবিধাটা হয় কাজের যে একটা শিডিউল মেইনটেইন করা বা হচ্ছে ব্যালেন্স করা, এই জিনিসটা ব্যালেন্স করতে একটু ইজি হয়। তো যেহেতু আমাদের অর্ডার গুলো আগে নেয়া থাকে ২ দিন আগে বা ১ দিন আগে, ওইভাবে আমরা আসলে পরের দিনের সেটআপটা করি। আচ্ছা, এটা খুব সুন্দর একটি বিষয়। মানে টাইম মেইনটেইনিং টা এবং প্রি জি, প্রিপারেশন টা আসলে খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে। তো জি, আপনার জি। এই পেজের সবচেয়ে মজার আইটেম বা আমরা বলি যে সিগনেচার আইটেম সেটা কি? সেটা একটু আমাদেরকে বলবেন। আম আসলে আমার পেজের খাবারগুলা honestly বলতে আমি সবসময় চেষ্টা করেছি আমার প্রত্যেকটা খাবারের মধ্যে নতুনত্ব একটু ছোঁয়া দিতে। বা হচ্ছে আছে না যে সবার হাতের রান্না কিন্তু দেখা যাচ্ছে আমরা একই ডিশ রান্না করি। কিন্তু একেকজনের হাতে কিন্তু একেক রকম মজা হয় বা একেক রকম টেস্ট হয়। তো সেই অবশ্যই। জায়গা থেকে আমি প্রত্যেকটা আইটেমের মধ্যে কিছু না কিছু চেঞ্জেস রাখার চেষ্টা করেছি যেখানে একটু ডিফারেন্ট লাগে। তো সেই জায়গা থেকে আমার পেজের মোস্ট সেলিং যেটা হচ্ছে প্রোডাক্ট সেটা হচ্ছে আমার আ মোমো। আমার হ্যাঁ, পেজটা স্টার্টই হয়েছিল মোমো দিয়ে। অ্যান্ড আমার হচ্ছে রাজশাহীতে আ ৪ ধরনের মোমো আমি হচ্ছে লঞ্চ করেছি। অ্যান্ড এগুলার মধ্যে আলহামদুলিল্লাহ সবগুলাই মানে বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং আমার কাস্টমার ফিডব্যাকও অনেক বেশি। আর যদি ডেজার্টের মধ্যে বলি, সবথেকে বেস্ট আমার কাছে হচ্ছে রিচ চকোলেট পেস্ট্রি যেটা আমার পেজে সেটা। খুবই দারুণ একটা ডেজার্ট আর এই ডেজার্টটা আসলে একটু অন্যরকমও বটে। তো এটা জি, আমি অবশ্যই আশা করি যে আপনার পেজের সবাই অনেকেই খুব পছন্দ করে। তো জি। গতানুগতিক তো আমরা যে ধারার ডেজার্ট গুলো তৈরি করে থাকি সেটা বলুন যে বিয়ে-শাদী বা কোনো ঘরোয়া অনুষ্ঠান, জন্মদিন বা ঘরোয়া কোনো মিলন মেলায়। তো এই যে হুম, হুম। ঘরোয়া কিছু ডেজার্ট আমরা সচরাচর করে থাকি। এই ঘরোয়া ডেজার্টের মধ্যে আপনি সবচেয়ে বেশি ফিডব্যাক পেয়েছেন কোন ডেজার্টের উপর? ঘরোয়া যে জিনিসগুলো এগুলোর মধ্যে সবথেকে বেশি হচ্ছে আমার ফিরনি। ফিরনি। খুবই দারুণ একটা জি, বিষয় কারণ ফিরনিরও অনেক ফিউশন আছে, অনেকভাবেই রান্না করা জি, যায়। জি, জি। যেটা মানে খুবই ভালো লাগার একটা ব্যাপার। তো ফিরনিতে কি আপনি কখনো ফিউশন এনেছেন? ফিরনিটা অ্যাকচুয়ালি সত্যি বলতে আমি আমার পেজটাতে আমি যে বললাম যে আমার রান্নার যে ঝোঁকটা এটা আমার মায়ের কাছ থেকে আসা। বাট বর্তমানে কিন্তু আ আমার পেজে একজন শেফ হিসেবে আমার মাও কাজ করতেছে আমার সাথে। তো ফিরনি যে জিনিসটা এটা অলওয়েজ আমার মায়ের হাতের হয়। মানে আজ পর্যন্ত আমার কাস্টমাররা যত ফিরনি খেয়েছে সব আমার মায়ের হাতের ছিল। এবং উনি খুবই উনার দারুণ স্টাইলে একটা রান্না করে। বিষয়। উনার মতো করে। খুবই দারুণ একটা বিষয়। এই যে ফিরনিতে মায়ের হাতের স্বাদ। দর্শক, জি, এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। আমরা সব খাবারেই আসলে সবসময় মায়ের হাতের রান্নার স্বাদ খুঁজে বেড়াই। হয়তো কেউ মায়ের হাতের রান্নার স্বাদটা পাই, হয়তো কেউ পাই না। কিন্তু আসলে এই যে মায়ের হাতের রান্নার স্বাদটা যুক্ত করেছেন আপনি আপনার পেজে, এটা কিন্তু আপনার পেজের জন্য একটা টার্নিং পয়েন্ট অবশ্যই আমি বলব। জি অবশ্যই। তো একটু জানতে চাইবো যে এই যে পেজ নিয়ে কাজ করছেন, আপনি পেজের যাত্রাটা যেভাবে শুরু করলেন, যেভাবে প্রতিযোগিতায় গেলেন, সেখানে চ্যাম্পিয়ন হলেন। কিন্তু আপনার কেন মানে ভাবনাটা মনে হলো যে আপনি অনলি ডেজার্ট চ্যাম্পিয়নশিপ এ যাবেন। অন্য কোনো শেফ প্রতিযোগিতা বা অন্য কোনো খাবারের প্রতিযোগিতা নয় কেন? সত্যি বলতে এর আগে আমাদের বাংলাদেশে যেমন বড়, বড় রিয়েলিটি শো গুলা এখন
বেশ আগে তো খুব বেশি ছিল না, এখন বেশ হচ্ছে। তো আমি আসলে এর আগের বার বেশ কিছু প্ল্যান প্রোগ্রাম করে বা অডিশন দিব, রেজিস্ট্রেশন করেও আসলে টাইমের জন্য পারি নাই, সময়ের জন্য। আবার কোথাও না কোথাও একটা দ্বিধা বোধ ছিল, আরে এত এত মানুষ আমি পারবো, মনে হয় পারবো না। কারণ যেহেতু আমি কোনো কম্পিটিশনে আগে অ্যাটেন্ড করি নাই, তো সেই জায়গা থেকে আর কি ছোট্ট গত 2024 সরি 23-এ হচ্ছে আমি একটা কম্পিটিশন অ্যাটেন্ড করেছিলাম। সেটা হচ্ছে তানিয়া জামান আপু যার কথা বলেন, উনি যেটাতে হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে এইবার 26-এ আহ 25-এ এসে, সেইটাতে আমি হচ্ছে অংশগ্রহণ করেছিলাম এবং একটা পজিশন অর্জন করেছিলাম। তো সেখানে এসে আমার একটু কনফিডেন্ট বেড়েছিল, না আমি তো চাইলেই অ্যাটেন্ড করতে পারি। সেই অনুপ্রেরণা থেকে 23-এর পরে আমি এসে 25-এ আবারও অ্যাটেন্ড করেছি, এবং দ্বিগুণ মাত্রার হচ্ছে উদ্দীপনা হচ্ছে নিয়ে, আর আলহামদুলিল্লাহ ভালো কিছু পেয়েছি। তো আপনি তখন গত যে খুবই ভালো কিছুক্ষণ একটা আগে একটা বিষয়। কোশ্চেন করলেন যে আমার আসলে কেমন লাগছে বা কি পেলাম এখান থেকে। তো আমি এখানে চ্যাম্পিয়ন হওয়ার পর আমার মনে হচ্ছে যে না, এখন আমি আমার বড় বড় যে এগুলো আমি করতে পারি নাই এতদিন বা যেতে পারি নাই বড় কম্পিটিশন গুলা, আমি এখন সেটাতে অ্যাটেন্ড করতে পারবো। এটা খুব দারুণ একটা বিষয়। কারণ আপনার এই যাত্রাটা আবার আপনাকে এই যে প্রতিযোগীগুলো মানে প্রতিযোগিতাগুলো আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিটি ধাপ পার করার জন্য। তো আপনার পেজ নিয়ে কি আপনার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে যে আপনি অনলাইন থেকে অফলাইন ক্ষেত্রেও আসতে চান? একটা শপ হোক যেখানে জি। ক্রেতাদের আনাগোনা হবে, এরকম কোনো পরিকল্পনা আছে কি? সত্যি বলতে আমি যখন আমার বিজনেস স্টার্ট হয় 2021-এ, 21-20-এর পরেই আর কি, 21 থেকে আমার একদম ফুলফিল স্টার্ট হয়েছে। তো ওই সময় আমার যে পরিমাণ সেল বা যে পরিমাণ রেসপন্স আমি পেয়েছি, আমার তখনই একটা চিন্তা মাথায় আসে যে আমি একটা আউটলেট দিব। অ্যান্ড আমি হচ্ছে শুরুতে আমি প্রশিক্ষণ যেগুলো আমরা বিভিন্ন শেফ প্রশিক্ষণ বা হচ্ছে ফুড নিয়ে পড়াশোনা, এই জিনিসগুলো তখন আমার ছিল না। কিন্তু যখন আমি কাজে নেমেছি, তখন আমার মনে হয়েছে যে না, আমার আরো জানতে হবে, এগুলো নিয়ে আমার পড়াশোনা করতে হবে। দেন একটার পর একটা কোর্স, তারপরে হচ্ছে ডিপ্লোমা স্টার্ট শুরু করি ফুড নিয়ে। আলহামদুলিল্লাহ আমি বর্তমানে বেকিং লেভেল 3 তে হচ্ছে কন্টিনিউ করছি। সামনে এক্সাম, এটা শেষ হলে আরো একটাতে স্টার্ট করেছি। তো আমার আসলে এখন প্যাশন বলেন, প্রফেশন বলেন, সবই আমার ফুড হয়ে গেছে। তো আমি আসলে নিজেকে একজন আহ, বড় মাপের শেফ হিসেবে দেখতে চাই। 1 নম্বর পরিচয় আমার। আর বিজনেসটা তো আমার অবশ্যই থাকবে। আমার ইচ্ছা আছে যে আমি আফরিন ফুড ফেয়ার একটা আউটলেট দেখতে চাই। অবশ্যই আশা করব যে আপনার যেই আউটলেটটা হবে সেখানে আরো অনেক নারীর কর্মসংস্থান হবে। অবশ্যই যেহেতু আপনি একজন নারী জি জি, উদ্যোক্তা। এটা অবশ্যই। অবশ্যই আপনি করবেন বলে আমরা আশা করি। তো এই যে আপনার কাজের ক্ষেত্র, আপনি রাজশাহীর মানুষ আমরা জানি। তো আপনাকে আজকে বলতে জি চাই রাজশাহীর কিছু কথা আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে রাজশাহী বিখ্যাত আমের জন্য। আম তো আমাদের সবার জি। প্রিয়। তো এই আম দিয়েই কি আপনি আপনার ডেজার্ট এর এমন কোনো ফিউশন এনেছেন যেটা খুবই মজার বা করেছেন কি এ পর্যন্ত? আ আম দিয়ে আসলে স্পেশাল কিছু করি নাই। আম আসলে সত্যি বলতে আমি রাজশাহীর মানুষ হলেও আম জিনিসটা আমার মানে খাবারের তালিকা আছে না? এটা খুব পছন্দের একটা জিনিস। ওই জিনিসটা আমার মধ্যে নেই। তবে আমি একবার হচ্ছে আম দিয়ে আইসক্রিম বানিয়েছিলাম। আর হচ্ছে ম্যাংগো পানা কোটা। এই ২ টা জিনিস আমি ট্রাই করেছিলাম আম দিয়ে। এটা খুবই সুন্দর একটা বিষয়। আমার খুব ভালো লাগলো। কারণ হচ্ছে যে আপনি যে বললেন যে আপনি আম দিয়ে একটা ট্রাই করেছেন অত বেশি পছন্দ না করেও। তো রাজশাহী তো আরো অনেক কিছুর জন্য বিখ্যাত। লিচুর জন্য জি। বিখ্যাত। আমরা সেটাও জানি। তো আমাদের লিচু রাজশাহী দিয়ে কি কিছু সিল্কের জন্য করেছেন? সিল্কের জন্য বেশি। আমি ফলের দিকের কথা বলছি সেজন্য বলছি যে ২ টো ফল বেশি জনপ্রিয়, আম এবং লিচু। তো লিচু দিয়েও কি আপনি কোনো মানে চেষ্টা করেছেন যে লিচুর একটা ভিন্ন স্বাদের কোনো আ লিচি ডেজার্ট দিয়ে আমি এই পর্যন্ত শুধু ড্রিংকস বানিয়েছি। তো খুবই ভালো একটা বিষয়। তো আপনি যেহেতু খাবারের উদ্যোগ নিয়ে কাজ করছেন, আপনার সমস্ত কিছুই খাবারকে ঘিরে। আপনার কি জি। পোশাক নিয়ে কাজ করার কোনো পরিকল্পনা আছে? আ পোশাক নিয়ে কাজ করার কোনো পরিকল্পনা অ্যাকচুয়ালি আমার নেই। একটা সময় আমি পোশাক নিয়ে কাজ করেছি। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে কি, পোশাক নিয়ে আমরা যখন কাজ করতে যাই, তখন হচ্ছে একটা পুঁজির বিষয় থাকে। হ্যাঁ, পোশাক নিয়ে কাজ করতে গেলে একটা হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট লাগে, যেটা হচ্ছে অনেকের জন্য খুব কষ্টকর হয়ে যায়। আমি স্টার্ট করেছিলাম, কিন্তু প্রত্যেকটা কাজে কষ্ট আছে, বাট সেখানে একটা পুঁজিরও ব্যাপার আছে। তো ওই জায়গা থেকে আমি একটু উইক ছিলাম দেখে আমি এখান থেকে মুভ করেছি। আর যেহেতু ফুডের যে জগৎটা, এটা আমার জন্য এখন অনেক বড় হয়ে গেছে। সো এখন টাইমও ব্যালেন্স করা কষ্টকর এটার বাইরে গিয়ে। সো এখন আর আপাতত অন্য কোনো চিন্তা নাই। আমি ফুড নিয়েই থাকতে চাই আরকি। আচ্ছা। তো আপনি বললেন যে একটা সময় আপনি অন্য পেশায় ছিলেন, চাকরিতে ছিলেন।
তো সেই জি, চাকরিটা থেকে আপনি এখন উদ্যোক্তার পেশায় এসেছেন, একজন এন্টারপ্রেনার হয়েছেন, খাবার নিয়ে কাজ করছেন। তো এই জি, যে আপনি বললেন যে আ আপনার পরিবার সবথেকে বড় অনুপ্রেরণা আপনার এই কাজের পেছনে। জি, জনদের বাইরে গিয়ে আপনি যেমন বললেন যে বন্ধুরাও খুবই উৎসাহিত করেছে যে কাজটা করুন। তো এই যে জি। এই যে উৎসাহটা দুটো সাইড থেকে যে আমরা পাই, পরিবার, আপনজন, প্রিয়জন এবং বন্ধুজন। তো আপনি কি মনে করেন যে প্রতিটা উদ্যোক্তার এই অনুপ্রেরণা বা এই সাপোর্ট টুকু আসলে পাওয়া উচিত এবং যারা এই সাপোর্ট টুকু পায় না তারা আসলে কিভাবে এই সাপোর্টটা গেইন করতে পারে? যে কি করে পারবে তারা এই সাপোর্ট টুকু আনতে যাতে তাদের কাজটা একটু সহজ হয়? ধন্যবাদ আপু। খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আসলে আমরা যারা উদ্যোক্তা, আমাদের পরিবারের যে সাপোর্টটা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যখন কোনো বিষয় নিয়ে কাজ করতে যাই, আমাদের মধ্যে অনেক সময় বিভিন্ন বাধা আসে কাজ করতে গিয়ে। দেখা যাচ্ছে আর্থিক সমস্যা হতে পারে, তারপরে হচ্ছে আ অনেক সময় আছে বিভিন্ন ধরনের ছোটখাটো বিষয়ে প্রবলেম হয়। তো এখানে আত্মবিশ্বাসটা অনেক বড় জিনিস। আর ফ্যামিলি সাপোর্ট এত বড় একটা জিনিস যে আর্থিক না হোক মেন্টাল সাপোর্টটাও যদি পাওয়া যায় বা অনুপ্রেরণামূলক কথাও যদি ফ্যামিলি থেকে পাওয়া যায়, এই জিনিসটা একজন উদ্যোক্তার জন্য অনেক বড় একটা বিষয়। তো যারা পায় না, তাদের জন্য আমি বলব, কেউ আপনাকে উৎসাহ দিচ্ছে না বলেই যে আপনি পারবেন না বিষয়টা এমন না। নিজের মধ্যে আত্মবিশ্বাসটা রাখাটা আসলে জরুরি। আত্মবিশ্বাস খুবই বড় একটা জিনিস। যখনই আমরা কোন কাজ করতে যাব বা শুরু করব, নিজের প্রতি সেই কনফিডেন্সটা থাকতে হবে যে না আমি পারব। আর ফ্যামিলির কাছ থেকে পাওয়ার যে বিষয়টা, আমি একটা ভালো কাজ করছি বা আমি যে এই জিনিসটা করতে যাচ্ছি সেটা থেকে আমার সম্ভাবনাময় কোনো কিছু হবে। এই জিনিসটা ফ্যামিলিকে বোঝাতে পারলে আমার মনে হয় যে প্রত্যেকটা ফ্যামিলি সাপোর্ট করবে। খুব সুন্দর একটা বিষয়। হয়তো আপনার এই আ কথাগুলো যে অন্যান্য উদ্যোক্তা যারা শুনছেন তারা হয়তো বুঝতে পারবেন আশা করি। এবং আশা করব যে সঙ্গে তাদের পরিবার এবং পারিপার্শ্বিক যারা আছে তারাও অবশ্যই বুঝতে পারবেন। কারণ আপনি খুব সুন্দর একটা বিশ্লেষণ করেছেন। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন আত্মবিশ্বাস। আসলে জি, আত্মবিশ্বাসটা আমাদের সবারই থাকা প্রয়োজন এবং খুব স্ট্রং ভাবে থাকা প্রয়োজন। আপনি কি মনে করেন যে ডেফিনিটলি। এই যে আত্মবিশ্বাসটা আমরা যারা ক্যারি করে চলতে চাই বা আমরা চলি, কখনো কি চলার পথে মনে হয়েছে যেহেতু আপনি নিজেও অনেক কনফিডেন্ট, আপনার নিজেরও প্রচন্ড আত্মবিশ্বাস আছে, যে এই আত্মবিশ্বাসের আ যে জায়গাটা এটা কেউ লুজ করে দেওয়ার চেষ্টা করেছে কিনা? কখনো কি এরকম মনে হয়েছে? হ্যাঁ, হয়েছে। এরকম হয়েছে। অনেকবার হয়েছে। বিশেষ করে আমি আ আগের একটা কথাই বলছিলাম যে কম্পিটিশন এ যখন গিয়েছি, তখন আমি একটা জিনিস পেয়েছি যে ওখানে আসলে প্রতিদ্বন্দ্বীমূলক যে বিষয়টা সেটা আমি পাইনি। কিন্তু আমি যখন আমার কাজটা শুরু করেছি, যখন আমি কাজে ভালো করছিলাম, তখন আমি মানে আছে না যে আরো উদ্যোক্তা বা আরো যারা কাজ করতেছে, নতুন আসতেছে বা পুরনো এরা প্রতিদ্বন্দ্বীমূলক অনেক কার্যক্রম করেছে বা এমনও হয়েছে যে আমি এমন কিছু ফেস করেছি যে এমন কোন মানুষ যে আমি বুঝতেছি যে সে আমাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। ঠিক আছে? কিন্তু তারপরেও আমি থেমে থাকিনি। আমি আমার মতো আমার কাজটা চালিয়ে গিয়েছি। মানে সে আচ্ছা। চাইছিল আপনার তো আত্মবিশ্বাসের জায়গাটা নড়বড়ে করে দিতে যাতে আপনি থেমে যান। সামটাইমস এরকম হয়েছে যে না আমি মনে হয় পারব না। তারপরে আমার এটা মনে হয়েছে যে না আমি কেন পারব না? সে যদি পারে why not me? আমার কাছে তখন মনে হয়েছে যে আমি যদি আমার জায়গা থেকে স্ট্রং থেকে আমি আমার যোগ্যতা দিয়ে কাজটা স্ট্রংলি করে যাই তাহলে আমাকে কেউ থামাতে পারবে না। এজন্য আমি বলছি আত্মবিশ্বাস জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অবশ্যই। কারণ আত্মবিশ্বাসটাকে অনেকেই ভাঙতে চাইবে দর্শক। আমাদের জি, জি। আত্মবিশ্বাসের জায়গাগুলোকে সবাই নড়বড়ে করে দিতে চাইবে। কিন্তু আমাদের সেখানে স্টিল থাকতে হবে। যে এটাকে ভেঙে যেতে দিলে চলবে না। হয়তো মন একবার বলবে যে তুমি ভেঙে পড়ো। কিন্তু ২য় বার আবার আমার মনকেই আমাকে বলতে হবে যে না তুমি দাঁড়িয়ে যাও। তো জি। আপনার এই উদ্যোগ নিয়ে আমি আরেকটা বিষয় জানতে চাই যে আপনি কি কোনো মেলায় অংশগ্রহণ করেছেন আপনার রাজশাহীতে বা রাজশাহীর বাইরে? অসংখ্য, অসংখ্য। আমি কয়েকবার মেলা অংশগ্রহণ করেছি এবং এইখানেও আমাকে বলছিল এইভাবে অনেকে বলছে, "মেলায় অংশগ্রহণ করে কি হয়? শুধু টাকা যায়। অ্যাকচুয়ালি বেনিফিট আসে না। অ্যাকচুয়ালি তুমি যেটা খরচ করবা সেটা উঠবেও না।" তো আমার কাছে অনেকে অনেকবার বলছে। ইভেন আম্মু শুরুতে আমি যখন বিজনেস স্টার্ট করি, আম্মুও বিষয়টা বুঝতো না। তো তখন আম্মু এভাবে বলত যে, "যে টাকা খরচ হচ্ছে, যে কষ্টগুলা যাচ্ছে এগুলা কি অ্যাকচুয়ালি আসে?" তখন আমি আম্মুকে বুঝিয়েছিলাম যে, "আম্মু একটা বিষয় বলি, আ সবসময় যে আমরা লাভের আশায় ইনভেস্ট করি, বিষয়টা কিন্তু তা না।
বিষয়টা প্রচারণা হিসেবেও আমরা দেখতে পারি। আমি যখন একটা মেলায় যাব, নরমালি কি হয়? এই যে বড়, বড় কোম্পানি গুলা বিভিন্ন বড়, বড় ব্যানার, তারপরে হচ্ছে প্রসপেক্টাস যেগুলা লাগিয়ে রাখে, এটার পিছনে তাদের একটা খরচ হয়, রাইট? কিন্তু ওখানে তো সেল হচ্ছে না। এখানে শুধু একটা প্রচারণা হচ্ছে। তো মেলাটাকে আমরা অ্যাকচুয়ালি সবসময় প্রচারণা হিসেবে দেখেছি। বিশেষ করে আমি সবসময় মনে করেছি যে আমি একটা জায়গায় যখন যাব, সবাই তো আর অনলাইন বেস করেই খাবার-দাবার কেনে না। অনেকে আছে অফলাইনেও কেনে। অনেকে হয়তো জানেই না যে আমার আফরিনস ফুড ফেয়ার নামে একটা পেজ আছে। তো আমি যখন মেলা করতে যাব শত, শত মানুষ আসবে। তাকে আমি আমার কার্ডটা পৌঁছাবো। তাকে আমি জানাবো যে আমাদের এখানে এটা, এটা পাওয়া যায়। তো এটা আমি সবসময় অ্যাডভার্টাইজমেন্ট হিসেবেই নিয়েছি। আমি খুবই দারুণ একটি মোটামুটি এই পর্যন্ত বিষয়। ৪ টা মেলা করেছি। খুবই দারুণ একটি বিষয়। কারণ আপনি মেলা সম্পর্কে যে বিশ্লেষণটা দিলেন, এটা আসলে অন্যান্য উদ্যোক্তাদেরও বোঝা উচিত। কারণ অন্যান্য উদ্যোক্তারা আবার একটু জি, ভয় পেয়ে যায় যে মেলাটা হয়তো তাদের লসের খাতায় তাদেরকে লসের খাতায় পরিণত করবে। কিন্তু আসলে জি, জি। মেলাটা সবসময় যে সেলের ক্ষেত্রের বাইরেও প্রচার আর প্রচারণার জন্য যে গুরুত্বপূর্ণ, এটার সবচেয়ে ভালো দিকটা আপনি তুলে ধরেছেন। আর লস আমি যে হয় এইখানে তা একটা না। ছোট্ট জিনিস এড করতে চাই আপু। হুম। হ্যাঁ, হ্যাঁ আমি বলুন। একটা ছোট জিনিস তুলে ধরতে চাই। সেটা হচ্ছে যে অনেক সময় যে মেলার মধ্যে সেল হচ্ছে না বা হচ্ছে আমার কম সেল হচ্ছে, পাশের স্টলে বেশি সেল হচ্ছে বলে আমি অনেককেই দেখেছি মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে। এই জিনিসটা খুব নেগেটিভ একটা জিনিস। তো উদ্যোক্তাদের জন্য আমার একটা কি বলবো এটাকে পরামর্শ বলি। একটা পরামর্শ থাকবে যে আপনারা ওইখানে সেল করতে যাচ্ছেন এই জিনিসটা মাথায় নিয়ে যাবেন না। আপনি এনজয় করতে যাচ্ছেন। আপনি প্রফুল্লতার সাথে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা করতে থাকবেন। আপনি এটা চিন্তা করবেন না ওর সেল হচ্ছে আমার হচ্ছে না। আপনার যখন সেল হচ্ছে না, আপনার প্রচারণা হচ্ছে। আমি এটা মনে করি। তো এই পরামর্শটুকু আমার সব উদ্যোক্তাদের জন্য থাকবে। এটা খুব সুন্দর বলেছেন। কারণ আপনি হচ্ছে যে বিষয়টা মূলত আসলে বলতে চাইছেন সেটা হচ্ছে যে পজিটিভিটিটা ধরে রাখুন। কারণ আমি যখন আমার এক্সাক্টলি। পাশের স্টলে দেখব যে সেল হচ্ছে না, ওইটা নিয়ে যে আমি খুব একটা খারাপ ফিল করব সেটার চাইতে এক্সাক্টলি। পজিটিভ মাইন্ডটা ধরে রাখাটা সবচেয়ে জরুরি যে একদম, একদম, হ্যাঁ, উনার হচ্ছে হোক, আমারটা না হচ্ছে না হোক। একদম। কিন্তু জি। আমার প্রচারণাটা হোক। তো এই যে হুম। উদ্যোক্তাগণ যারা আছেন আমি তাদেরকে বলব যে এই পজিটিভ মাইন্ডটা আপনারা যারা মেলার ক্ষেত্রে খুব বোর ফিল করেন তারা এই বিষয়টা একটু ধরে রাখবেন। কারণ পজিটিভ মাইন্ড শুধু এই ক্ষেত্রে না, আমি বলব যে আমাদের জীবনের সচরাচর সব ক্ষেত্রেই ধরে রাখা উচিত। প্রতিটি ক্ষেত্রে। একমাত্র মানে হচ্ছে ঘুমোতে গেলে হচ্ছে সকালে আমরা যখন ঘুম থেকে উঠি তখন থেকেই আমাদের ব্রেইনকে আসলে আমাদের মনকে এবং ব্রেইনকে বলা উচিত যে অল ইস ওয়েল, যেটা আমরা অল ইজ সবসময় ওয়েল, আসলে রাইট? অল বলতে ইজ চাই ওয়েল। অল ইস ওয়েল। তো এই যে আপনি যে সুন্দরভাবে মেলার যে বিশ্লেষণটা আমাদের সামনে তুলে ধরলেন, আমি এ পর্যন্ত যত উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেছি তারাও হচ্ছে এই বিষয়টাকেই বেশি গুরুত্ব দিয়েছে যে প্রচারণাটা প্রয়োজন। তো এই জি। মেলা তো একটা প্রচারণার ক্ষেত্র। এছাড়া আপনি কি মনে করেন যে কোনো উদ্যোক্তাদের গ্রুপ আপনার পেজের প্রচারণার জন্য ভালো ভূমিকা পালন করেছে? সরি আমি এরকম কোনো কোয়েশ্চেনটা বুঝতে পারিনি। প্রতিক্রিয়া আরেকবার? মানে উদ্যোক্তাদের নিয়ে তৈরি করা কোনো গ্রুপ কি আপনার পেজের প্রচারণায় আচ্ছা। ভালোভাবে কাজে লেগেছে কিনা? এটা একটু জানতে চাই। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা উদ্যোক্তাদের যেসব গ্রুপ এখন অনেক গ্রুপ আছে যেখানে বিভিন্ন প্রচারণা বা আমরা উদ্যোক্তারা অনেকে সুযোগ পাই সেখানে পোস্ট করে নিজের পরিচিতি করার বাড়ানোর। আমি বলব যে এখানে ডেফিনিটলি এটা বেশ ভালো একটা ভূমিকা রাখে প্রচারণার জন্য। তবে পার্সোনালি আমি মনে করি আ বাইরের যে প্রচারণা যে আমরা বিভিন্ন সময় করি কি প্রসপেক্টাস করতেছি। আমরা বিভিন্ন বুস্টিং করতেছি। এখানেও কিন্তু একটা ইনভেস্টমেন্ট যায় আমাদের বিভিন্ন পেইজের যারা করি আমরা। আমার কাছে মনে হয় যে বিশেষ করে খাবারের বিষয়টা নিয়ে আমার সবথেকে বড় যে প্রচারণা সেটা হচ্ছে আমার খাবারের কোয়ালিটি, গুণগত মান এবং মানসম্মত খাবার। জি। আমি যদি আমার খাবারটাকে প্রপারলি প্রেজেন্ট করতে পারি এবং গুণগত মান ঠিক রেখে আমার কাস্টমারের পর্যন্ত পৌঁছাতে পারি, তারা যদি স্যাটিসফাইড হয়, দেন সেটা রিপিট হতে থাকবে এবং একটা বিজনেসের জন্য রিপিট কাস্টমার অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি এটা মনে করি। আর প্রচারণার যে বিষয়টা আমার মনে হয় যে ইনভেস্টমেন্ট যে জিনিসটা আমরা বাইরে করতেছি, বাইরে এক্সট্রা ইনভেস্টমেন্ট না করে আমার খাবারের মানটা হচ্ছে গ্রো করার জন্য যদি সেই ইনভেস্টমেন্টটা আমি ফুডে লাগাই, আমার কাছে এটা বেস্ট মনে হয়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনার পার্সোনাল ওপিনিয়নটা খুবই সুন্দর। আর আপনি আরো একটা বিষয় যেটা বললেন যে আমি মানে শুনলাম যে কোয়ালিটি খাবারের, যেটা খুবই জি, গুরুত্বপূর্ণ। কারণ আমরা ফার্স্ট এ আমরা অনলাইন থেকে খাবার কিনি বা অফলাইন থেকে কিনি। আমরা আসলে প্রথমত দেখতে যাই যে হেলথি কিনা, স্বাস্থ্যসম্মত কিনা, সেটা রাইট। সঠিকভাবে তৈরি হয়েছে কিনা। তো এই যে আপনার খাবারের গুণগত জি, মান আপনি বজায় রাখার সম্পূর্ণ চেষ্টা করছেন।
তো আপনার জি। খাবারের যে উৎসগুলো, যেগুলো আপনি বাজার থেকে কিনে আনছেন, এক্ষেত্রে আপনি মানে কোন সেক্টরটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন? যে সুপার শপের কোনো ফুডকে আপনি আপনার খাবারের জন্য, খাবার তৈরি করার জন্য কিনে আনছেন? নাকি আমরা গতানুগতিক যে বাজার বা যে মার্কেটগুলো আমরা দেখে থাকি সেখান থেকে আনছেন? আপনি কোনটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন? আ সত্যি বলতে আমরা ফুড তৈরির ক্ষেত্রে ২ সেক্টরকে আমাদের কাজে লাগে। তবে আমি চেষ্টা করি সবসময় গতানুগতিক যেই হচ্ছে ফ্রেশ ফুড গুলা বা আমরা যখন ভেজিটেবল বা আদার্স জিনিসগুলো আমরা ইনগ্রিডিয়েন্টস গুলা কাঁচামাল যেটা ইউস করি, এটা সবসময় চেষ্টা করি ফ্রেশ যেটা আমাদের বাজারে পাওয়া যায় সেটাই রেগুলার কালেক্ট করতে। আমি এটাকে অনেক প্রেফার করি। মানে সত্যি বলতে আমি জানি না এটা অনেকেই হয়তো করে। বাট আমার আ পেইজ এর জন্য বাজার সবসময় আমি নিজের হাতে করি। আজ অব্দি এই পর্যন্ত। আর এটা সুপার খুবই শপের যে দারুণ বিষয়টা সব বিষয়। জিনিস অ্যাকচুয়ালি বাজারে পাওয়াও যায় না। কিছু রেয়ার জিনিস থাকে যেটা আমাকে সুপার শপেই যেতে হবে। লাইক চিজ, ডেইরি যেসব প্রোডাক্ট গুলা আছে, এই জিনিসগুলো আমি যদি ভালো মানের নিতে চাই, সেক্ষেত্রে আমাকে সুপার শপেই যেতে হবে। কারণ ২ টাই আমাদের প্রয়োজন হয়। তাহলে এখানে একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, কাঁচা বাজারের জন্য তো আমরা অবশ্যই আমাদের কাঁচা বাজারগুলোতে যাই। কিন্তু যে রেয়ার জিনিসগুলো আমাদের নিতে হয়, সেই রেয়ার জিনিসগুলোর জন্য আমরা জি, অবশ্যই সুপার শপে যাই। তো আপনি উদ্যোক্তাদের জন্য কোন জি। সুপার শপকে মানে প্রাধান্য দেবেন বা পরামর্শ হিসেবে দেবেন? অ্যাকচুয়ালি কোন সুপার শপ আমি আজ পর্যন্ত কোন আমার এমন কোন জায়গা নাই যে আমি ফিক্সড অমুক জায়গা থেকেই নিই। আমি সবসময় চেষ্টা করি যে আমি যে জিনিসটা খুঁজতেছি সেটা আমি কোন জায়গায় পাবো এবং ভালো মানেরটা আমি কোন জায়গায় পাবো। আমি যেখানে পাই আমি সেখান থেকে নিই এবং আমি ঘুরে বাজার করতে পছন্দ করি। কোন ফিক্সড কোন জায়গা নাই যে আমার ওখানেই নিতে হবে। এমন কোন ফিক্সড কোন জায়গা নেই। তাহলে একটু জানতে চাইবো আপনার তালিকায় থাকা সুপার শপগুলোর কথা। যেগুলো থেকে আপনি ঘুরে বাজার করতে পছন্দ করেন, রেয়ার জিনিসগুলো। আ সরি মাঝখানে নেটওয়ার্ক প্রবলেম এর জন্য আপনার কথাটা কেটে গেছে। আ মানে আমি জানতে চাচ্ছি যে আপনি যখন রেয়ার জিনিসগুলো কালেকশন করেন, আপনার পণ্যের জন্য, আপনার খাবার তৈরির জন্য, তো তখন হচ্ছে আপনি যেহেতু ঘুরে বাজার করতে পছন্দ করেন, আপনি কোন সুপার শপগুলো থেকে বাজার করেন আরকি? আমি সেটা জানতে চাইছি। সরি আপু আমি আপনার কোন কথা বুঝতে পারিনি। নেটওয়ার্ক এর কারণে সব কথা কেটে গেছে। অ্যাকচুয়ালি একটু সার্ভার প্রবলেম দিচ্ছে মনে হয়। আচ্ছা, আমি আবার প্রশ্ন করছি। মানে যেই আপু সুপার একটু শপগুলো নেটওয়ার্কটা থেকে চেক আপনি করবেন? যেই সুপার শপগুলো থেকে আপনি বাজার করছেন, সেই সুপার শপগুলো নামটা আপনি যদি জি। একটু বলেন যে, যেই সুপার শপগুলোর বাজার আপনি আপনার পণ্যে যুক্ত করছেন, আপনি আপনার খাবারের সাথে যুক্ত করছেন। অ্যাকচুয়ালি সুপার শপের যে বিষয়টা, সুপার শপের যে জিনিসগুলা যেই জিনিসটা আমার কাছে মনে হয় যে সুপার শপে নরমাল বাজারে আমি পাবোই না, নরমাল দোকানে আমি পাবোই না। সেক্ষেত্রে আমি সুপার শপে গিয়ে দেখি যে এটা আমি এখানে পাবো কিনা। ঠিক আছে? আর প্রোডাক্ট আমি সবসময় চেষ্টা করি আমাদের দেশীয় প্রোডাক্ট ইউস করতে। এমন না যে আমার বাইরের কিছুই লাগবে বা বাইরের না হইলে এটা হবে না, এমন না। আমি সবসময় চেষ্টা করি আমার দেশীয় প্রোডাক্ট গুলা ইউস করতে। তারপরে হচ্ছে আ কিছু জিনিস থাকে যে জিনিসগুলো আমরা বাইরে পেয়ে যাই। সেক্ষেত্রে আমার আসলে সুপার শপের প্রয়োজন হয় না। আর যখন সুপার শপের প্রয়োজন হয়, তখনই শুধুমাত্র আমার সুপার শপে যেয়ে হচ্ছে জিনিসগুলা কালেক্ট করি। আচ্ছা, এটা একটা খুব সুন্দর বিষয়। খুবই ভালো লাগলো। আর এই যে আপনার কাজের ক্ষেত্রতে আমরা যে কথাগুলো এখন পর্যন্ত জানলাম, শুনলাম, আপনার অগ্রযাত্রা শুনলাম, আপনার প্রতিটি ধাপ অতিক্রম করার কথা শুনলাম। তো আপনি একটু আমরা শেষ মুহূর্তে চলে আসছি প্রায়। আপনি একটু আমাদেরকে বলুন যে এখন আপনার নিজের কিছু কথা শুনতে চাই এবং মানে নিজের প্রিয় শখ সম্পর্কে। যেহেতু রান্নাই আপনার সম্পূর্ণরূপে শখ। এর বাইরে আপনার অন্য কোনো শখ আছে কিনা? এর বাইরে শখ বলতে এটা শখ কিনা জানি না। কিন্তু সত্যি বলতে আমার কিছু জিনিস আলাদা। সেটা হচ্ছে যে আমি হাসিখুশি থাকতে খুব পছন্দ করি। মানুষকে হাসিখুশি রাখতেও পছন্দ করি। আমার ভ্রমণ ভীষণ ভাল লাগে। আমি একজন ভ্রমণ পিপাসী মানুষ। সুযোগ যখনই হয়, যখনই মনে হয় যে আমার কাজের প্রেশার বেড়ে গেছে, যখন মনে হয় যে আমি একটু স্ট্রেস ফিল করছি, তখন মনে হয় একটু নেচারের মধ্যে থেকে ঘুরে আসি। যেন আমি একটু লাইট ফিল করতে পারি। তো আমি নিজেকে ভালোবাসি আর নিজেকে হচ্ছে মাঝে ওই সময়টুকু দেয়ার চেষ্টা করি, যেটা আসলে আমার প্রাপ্য। সব কাজের বাইরে যে আমার মতো আমি একজন আফরিন। এই আফরিনকে যে একটু সময় দেওয়ার বিষয়টা, এইখানে আমি অ্যাকচুয়ালি নো কম্প্রোমাইজ। আসলে আপনি ভ্রমণের মাঝে আপনি আমার আমিকে খুঁজে পান, যেটা আমরা বলব। এক্সাক্টলি। তো এই জি, ভ্রমণ করতে আপনার দেশকে আমি যদি আপনাকে আমাদের দেশের কথা বলি, তাহলে জি। আমাদের দেশের মধ্যে আপনি সবচেয়ে
কোন প্রিয় জায়গাটা আপনি ঘুরতে চাইবেন বা ঘুরেছেন বা বারবার যেতে ইচ্ছে হয়? তো আমি আপনাকে এখানে ২ আমার টা অপশন দেব। সেটা জি। হচ্ছে পাহাড় অথবা সমুদ্র। আমার ২ টাই। এখানে কোনো অপশন নেই। নো, নো, নো অপশনস। আমার ২ টাই। আমার পাহাড় এবং সমুদ্র ২ টাই খুবই পছন্দ। অ্যান্ড সত্যি বলতে আমি যখনই ঘুরতে যাই, হয় বান্দরবন না হয় কক্সবাজার, সাজেক আমি ঘুরেছি অনেক জায়গায়। তার মধ্যে আমাকে টানে সাগর আর পাহাড়। এছাড়া যে কোনো প্রত্নতাত্ত্বিক যে জিনিসগুলা আছে বা কোনো স্থাপনা এগুলো আমার পছন্দ না। আর্টিফিশিয়াল কোনো জিনিস না। আমার সবসময় নেচারের মধ্যে। ইভেন আমার এমন মনে হয় যে যখন আমি পাহাড়ে যাই, পাহাড়ের উঁচুতে দাঁড়িয়ে যখন মানে চোখ মেলে যখন দেখি বুক ভরে নিঃশ্বাস নেই মনে হয় আমার যত স্ট্রেস ছিল ওখানে শেষ হয়ে গেছে। খুবই সুন্দর একটি বিষয় বলেছেন। আসলে পাহাড় এমন একটা জিনিস আমার মনে হয় মানুষের আ প্রকৃতির কাছে গিয়ে যদি প্রশান্তি চাইতে হয় তাহলে বোধহয় সেটা পাহাড়। আমি এটা মনে করি আরকি। তো এখন দেশের বাইরে গিয়ে এই ভ্রমণ বিষয়ক শখের ক্ষেত্রে আমি জানতে চাইবো দেশের বাইরে আপনাকে আমি সেখানেও ৩ টি অপশন দেব যে কোন জায়গাটা আপনি ঘুরেছেন বা যেতে চান বা বারবার যেতে চান বা যেতে চাইবেন। সেটা হচ্ছে জি, এই পৃথিবীর ভূস্বর্গ আমরা যেটাকে বলি কাশ্মীর, সুইজারল্যান্ড এবং আরেকটা একদম অন্য জগতের দেশ আমরা বলি নিশীথ সূর্যের দেশ ডেনমার্ক বা নরওয়ে। কোনটাতে যাইতে চাইবেন আপনি? আ আমি আসলে স্বপ্ন সেটাই দেখি যেটা আমার সাধ্যের মধ্যে। অ্যান্ড স্বপ্ন সবসময় এরকম দেখি যেটা আমি বাস্তব করতে পারবো। তো সেই জায়গা থেকে আমি চিন্তা করতে গেলে আমি বলব কাশ্মীর। আসলে ভূস্বর্গ কাশ্মীর সবসময়ই সুন্দর। কাশ্মীরের সৌন্দর্য সবসময়। আসলে বর্ণনা করার ভাষা আমাদের নেই। খুবই ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনার যাত্রা, আপনার পথ চলাগুলো আরো সুন্দর হোক আমরা এটাই চাইবো। আর আমরা যেহেতু এখন শেষের পর্যায়ে চলে এসেছি শেষ করব। আমাদের জি, সমস্ত উদ্যোক্তা এবং দর্শকদের জন্য আপনি যদি একটা সুন্দর শুভকামনা জানিয়ে বিদায় নেন। জি অবশ্যই। আ আসলে আমার সবার আগে ধন্যবাদ আপু আপনাকে যে আমাকে হচ্ছে এত সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছেন। আপনার মাধ্যমে আজকে হয়তো আমাকে অনেক উদ্যোক্তারা দেখতে পাবে, দর্শকবৃন্দ দেখতে পাবে। তো এতক্ষণ অনেক কথা বলেছি। এর মধ্যে আমি যতটুকু বলেছি নিজের অভিজ্ঞতা থেকে বলেছি। আর শুভকামনা স্বরূপ যত উদ্যোক্তা ভাই-বোনেরা আছেন আমি একটা কথাই বলব, নিজের উদ্যোগে এগিয়ে যান এবং হচ্ছে নিজের যে আত্মবিশ্বাস, কনফিডেন্স এইটা সবসময় ধরে রাখেন। লোকে পিছে অনেক কথা বলে। আসলে মানুষের কথায় কান দিয়ে থেমে গেলে আসলে এটা বোকামি ছাড়া আর কিছু না। তো আমি মনে করি সবসময় নিজের যে স্পিরিটটা এটা ধরে রেখে, আত্মবিশ্বাস ধরে রেখে এগিয়ে যান। ইনশাআল্লাহ সফলতা আসবে। সবার জন্য অনেক শুভকামনা। আমার জন্য সবাই দোয়া রাখবেন। আমার আফরিনস ফুড ফেয়ার এর জন্য দোয়া রাখবেন। আপনাদেরকে সঙ্গে নিয়ে অনেক, অনেক দূর যেতে চাই। চেষ্টা করব আমি আমার জায়গা থেকে ভালো কাজ করার। আপনারাও চেষ্টা করবেন আপনাদের জায়গা থেকে ভালো কাজ করার। সবাইকে শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম আফরিন। আপনার আফরিন ফুড ফেয়ার এর জন্য অনেক শুভকামনা। সম্মানিত দর্শক যারা আজকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে দারুণ একজন উদ্যোক্তা ছিলেন আফরিন এবং আমরা তার গল্প শুনেছি, তার যাত্রা শুনেছি। আগামীতে আমাদের সঙ্গে আরো অনেক উদ্যোক্তা যুক্ত হবেন, শিক্ষা অনুরাগী যুক্ত হবেন, অনেক গুণীজন যুক্ত হবেন। অনেক অন্য পেশার মানুষজন যুক্ত হবেন যারা একাধারে উদ্যোক্তা এবং অন্যান্য পেশায় যুক্ত আছেন। তো তাদের সবাইকে নিয়েই আমরা এগিয়ে যাব। আমরা আমাদের যাত্রাকে অব্যাহত রাখব। দর্শক, উদ্যোক্তা নিউজ এবং পত্রিকার পাতার অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে চোখ রাখুন প্রতিদিনের খবরের জন্য এবং খবরের সঙ্গেই থাকুন এবং ভালো সংবাদকে গ্রহণ করুন, ভালো ফিডব্যাক দিন এবং সংবাদের সঙ্গে নিজেদেরকে সবসময় যুক্ত রাখুন। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। সকলেই ভালো থাকুন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা এবং এই প্রোগ্রামে যারা যুক্ত আছেন, যারা এই প্রোগ্রামের সঙ্গে এডিশন থেকে শুরু করে নিউজ রুমে কাজ করছেন, সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে আগামীকাল রাত ৮ টায়। ভালো থাকুন সকলে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।